শুরু হচ্ছে আমার লেখা গল্প পাজি মন। সেদিন অফিসে এসে কম্পিউটারের সামনে ঘুম খেয়ে বসেছিল পলাশ। অনেকক্ষণ আনমনে ফাঁকা তাকিয়েছিল মনিটরের দিকে, চেয়েই আছে মনিটরের দিকে, কিন্তু হাত থেমে আছে। পাশের কিউবিকল থেকে উঁকি দিয়ে দুবার দেখে নিল রিতেশ, তারপর বলল, কি ব্রাদার, আজ আবার কি হলো? সকালবেলা দিয়ে গুমোট, আবহাওয়ার খবর কি? এক পশলা বজ্র বিদ্যুৎ সহ নেমেছিল নাকি? আরে ভাই, স্পিক আউট অ্যান্ড ফিল রিল্যাক্সড। কোনো সাড়া এলো না পলাশের দিক থেকে। একটু পর আবার গলা ঝাড়ল রিতেশ, তারপর বলল, কিরে, শেয়ার করবি না? ভারী আন্তরিকতার সুর ছিল তার বলায়। তখন পলাশ বলল, আমায় বোধহয় আত্মহত্যা করতে হবে। কখন করবি? খুব শিগগিরই। আমায় ভুলে যা সব কিছু, তাহলে আমার খানিকটা অভিজ্ঞতা বাড়বে। হারামজাদা, মজা মারছ? কি হলো, আবার বৌদিকে কিছু বেফাঁস বলেছে? জগতের সবার জন্য সহানুভূতি আছে, নেই শুধু আমার জন্য। না শ্রদ্ধা, না ভালোবাসা, না সহানুভূতি। যা আছে তা নাকি কর্তব্যবোধ। এত ঝগড়া তোরা করিস কিভাবে বল দেখি? চাওয়া পাওয়া, খাওয়া পড়া এসব নিয়ে ওর তেমন কোনো চাহিদা নেই, কিন্তু মাঝে মাঝে ওর কথাগুলো, মতামতগুলো আমাকে বিরক্তির চরম সীমায় পৌঁছে দেয়। তো আজ কি হলো? কি নিয়ে হলো? আর বলিস না, কাল আমি অফিসে আসিস না, জানিস তো। আমাকে পরশু রাতে কুকুরে কামড়েছে, কাল ইঞ্জেকশন নিতে গিয়েছিল। মাই গুডনেস, ফোনে বলিসনি তো? বলবো আর কি, পরশু বাসে ভীষণ ভিড় ছিল। অফিস ফেরতা বাড়ির কাছের স্টপেজে হুড়মুড় করে নামতে সবাই ব্যস্ত ছিল। আমি যেই নামলাম, পা গিয়ে পড়লো এক হতভাগা কুকুরের লেজে। ব্যাস, মুখটা ঘুরিয়ে দিলে এক কামড়। মাথা খারাপ। স্থানীয় ওষুধের দোকানে ফার্স্ট এড করিয়ে বাড়ি এলাম। এক রাস চিন্তা ভাবনা, অতগুলো পেনফুল ইঞ্জেকশন নিতে হবে, তাই যাবে এক গাদা টাকা। মনে ভাবলাম, বউ শুনে শিউরে উঠবে, আমাকে সান্ত্বনা দেবে। কোথায় কি, সে গম্ভীরভাবে শুনে বলল, আগে ইঞ্জেকশন নেবে, তারপর অফিস যাবে। এরপর ওকে কুকুরের ওই রকম বিমক্কা জায়গায় শুয়ে থাকার কথা বলছিল। ওই রকম ব্যস্ত বাস স্ট্যান্ডের ওপর কুকুর শুয়ে থাকে কেন রে বাবা? সেখানে তো গাড়ি চাপা পড়ে মরবে। মরে অবশ্য, মাঝে মাঝে দু একটা চিড়ে চ্যাপটা হয়ে যায়। এবারটা কোনো দিকে হুঁশ ছিল না, বেহুঁশ হয়ে ঘুমোচ্ছিল। আর আমারই পা পড়বি না গিয়ে তার লেজের ওপর। দুর্ঘটনাটা তখনই ঘটল। শুনে বউ বলল, তার আর কি দোষ, তুমিই দেখতে পাওনি তাকে? দেখতে পেলে কি লেজে পা দিতে? আমি বললাম, দেখে কি কেউ পা দেয় নাকি? বউ তখন বলল, কুকুরটা হয় খুব অসুস্থ কিংবা খুব ক্লান্ত ছিল, ওই যাকে তোমরা ডগ টায়ার্ড বলো আর কি। শুনে আমার গা চলে গেল। ডগ, আবার ডগ টায়ার্ড! অথবা বাঁশের কয়েকটা বাড়ি মাথায় দিতে পারলে তবে আমার আশ মিটত। হঠাৎ আমার বউ কি বললো জানিস? ঘুমন্ত নিশ্চিন্ত কুকুরের লেজের ওপর 70 কেজি ভারী একটা লোকের পা এসে পড়ার সঙ্গে সঙ্গে তার লেজের অবস্থা বেহাল। যন্ত্রণায় পাগল হয়ে গিয়ে সে তোমাকে কামড় দিয়েছে। এমনি এমনি তো কামড়ায়নি। শুনে আমার মটকা গরম হয়ে গিয়েছিল। চায়ের কাপ আছড়ে ভেঙে ফেলে চান করতে বাথরুমে ঢুকে পড়ল। কুকুর দরদির কাছ থেকে আর ভাত খেতেও ইচ্ছা করলো না আমার। সোজা ঘুমের বড়ি খেয়ে একেবারে ঘুমোতে চলে গেলাম। রিতেশ বলল, দেখ ভাই, বৌদির কথায়
কোনো যুক্তিই নেই তা নয়, সুতরাং এই নিয়ে তর্ক করে লাভ নেই। পলাশ বলল, আচ্ছা তুই আমাকে বোঝা, মানুষের সঙ্গে কুকুরের তুলনা? কুকুরের সুখ দুঃখ নিয়ে ভাববো আমার সুখ দুঃখ নিয়ে ভাবার পর আমি ইচ্ছে করে কি ওর লেজে পা দিয়েছি? অগত্যা এরিতেশকে বোঝাতেই হলো। সে বলল, দেখ, ইচ্ছে করেই হোক আর অনিচ্ছে করেই হোক, ইতর প্রাণীদের দেহে যন্ত্রণা তৈরি করলেই যন্ত্রণা দাতাকে তারা শত্রু হিসেবেই দেখে এবং সেভাবেই তার সঙ্গে আচরণ করে, গর্জন করবে, আঁচাবে, কামড়াবে, এরকম আর কি। এরকম আচরণ ছাড়া তাদের কাছে আর কি আশা করা যায়? তোর সেদিন মন ভালো ছিল কি ছিল না, এছাড়া লোকের ভিড়ে তুই ঠিক মতো কুকুরটাকে দেখতে পাসনি এবং অত জনবহুল জায়গায় রাস্তার উপর কুকুর ঘুমিয়ে থাকবে এমন আশাও করিস নাই। এসব কথা কুকুর বুঝবে না, কারণ তার বোঝার শক্তিই নেই। এমনকি মানুষ যাদের বোঝবার ক্ষমতা আছে তারাও বুঝতে চায় না, নানান রকম যুক্তি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে নিজের দোষ ঢাকতে চায়। এমনও তো দেখেছিস। এক্ষেত্রে সমবেদনা অবশ্যই তোর প্রাপ্য ছিল বৌদির কাছ থেকে, কিন্তু হয়তো এটার অন্তর্নিহিত সত্যটাকে পরিষ্কার করে দেওয়ার জন্যেই প্রথম দিকে বৌদি এরকম ধরনের কথা বলেছিলেন। কিন্তু প্রথম চোটে সমবেদনা না পাওয়ার জন্য তোর গেছে মাথা গরম হয়ে, আর বৌদিকেও তখন পেয়েছে তর্ক করবার ঝোঁক। অবস্থা গেছে নিয়ন্ত্রণের বাইরে। পলাশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ওয়েল এক্সপ্লেইনড, স্টিল আই ওয়ান্ট টু টেস্ট হার লাভ ফর আদার ক্রিচার্স, হার সেলফলেসনেস। রিতেশ বলল, ইয়েস, there you are, and you have to wait for the opportunity. তোকে সুযোগের সন্ধানে থাকতে হবে। এরপর প্রায় 2 মাস কেটে গেছে। একদিন পলাশের বাড়ির ছাদের উপর একটি হনুমান এসে বসল। ঠিক সেই সময়ই পলাশের বউ চৈতালি ছাদে শুকুতে দেওয়া কাপড় জামা তুলতে গেল। গিয়ে দেখে বিরাট এক হনুমান বসে আছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। 2-1 পলাশের বউ তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু সে ডোন্ট কেয়ার। এইরকম ডোন্ট কেয়ার ভাব দেখে পলাশের বউ পাশে পড়ে থাকা একটা বাঁশ নিয়ে তাকে ভয় দেখাতে গেল, আর ব্যাস, তার হাতের বাঁশ হাতেই থেকে গেল। উপরন্তু কপালে জুটল একটি সপাটের চর। পলাশের বউ হাও মাও করে উঠল। পলাশ বাড়ি ছিল না, এসে শুনলো সব কথা, তার মন জুড়িয়ে গেল। পলাশের বউ ছাদ জাল দিয়ে ঘিরে দেওয়ার জন্য পলাশের কাছে জোর দরবার জানালো। পলাশ কিন্তু সব শুনলো না, মুচকি মুচকি হাসছে সে সকল। পলাশের বউ বলল, কি হলো, তোমাকে খুব সুখী দেখাচ্ছে, খুব মনে সুখ হয়েছে নয়? পলাশ বলল, হ্যাঁ, আমার বউ চর খেয়েছে এতে দুঃখ পেয়েছি, কিন্তু অনেক দিনের একটা বাসনা আমার পূরণ হয়েছে এবং সে রহস্যও পরিষ্কার হয়ে গিয়েছে যা আমি জানতে চাইছিলাম, তাই কিছুটা সুখী হয়েছি বই কি। বুঝতে পেরেছি, বুঝতে আমার দেরি হয়নি। মনে পুষে রেখেছো সেই কুকুরে কামড়ানোর কথা, তাই না? অবশ্যই। সেদিন ভেবেছিলাম যে পশুদের তোমার কতখানি দরদ, এতখানি ভাবনার স্বচ্ছতা তোমার সত্যিই আমাকে অবাক করেছিল। আমার কিন্তু অত দরদ ছিল না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তবে মনে ভেবেছিলাম তুমি মুখে যা বলছিলে তোমার মনেও যদি তাই থেকে থাকতো, অর্থাৎ তোমার দৃষ্টিভঙ্গি, সত্যপ্রিয়তা, নিষ্ঠা, সহজ গ্রহণ ক্ষমতা আমার থেকে তাহলে নিশ্চয়ই অনেক বেশি এবং উন্নত মানের। তাই আমি চুপ করে গিয়েছিলাম। হ্যাঁ, তো আজ কি দেখলে? দেখলাম তুমিও আমার মতোই সাধারণ, আমার মতোই তোমার ধ্যান ধারণা, জগৎ সম্পর্কে তোমার ধ্যান ধারণা
আমার থেকে ভালো কিছু নয়, নাথিং এক্সেপশনাল। সেটা কি? প্রশ্ন করলো পলাশের বউ চৈতালি। পলাশ বলল, সেটা হলো এই যে তুমি আমার মতো করেই ভাবো। ভাবনাটা এইরকম যে আমি পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ, তারপর সবাই, অন্য জন্তুরা তো আরো অনেক পরে। সেদিন তুমিই কিন্তু আগে কুকুরের লেজে পা দিয়েছিলে না দেখি, এবং আজ তোমার কোনো ক্ষতি করার আগেই আশঙ্কাবশত তুমি তাকে ভয় দেখাতে চাও। বাঁশ হাতে মানুষ নামক জীবকে দেখলে অন্য জীব আক্রমণ করতেই পারে। তুমি অত্যন্ত প্রতিশোধ স্পৃহ। শুধু তর্ক করার নেশায় সেদিন যন্ত্রণা কাতর আমার প্রতি কোনো রকম সমবেদনা তুমি দেখাও নাই। বেশ করেছি। আমি কিন্তু আজকে তৈরি, একেবারে সম্পূর্ণভাবে তৈরি। এইটা শুনে চৈতালি একটু ভরকে গেল। পলাশ এবার বলল, যা নও তা সেজো না। তোমার বদলে অন্য কোনো লেখাপড়াহীন গাইয়া যুবতী হলে হয়তো বলতো, মরণ, পোড়ার মুখো কুকুর, আর ঘুমবার জায়গা পেল না। কি করবে বলো, কপালে দুঃখ ছিল তাই এমন ঘটেছে। দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে, কয়েকটা তো ইঞ্জেকশন, ব্যাস সান্ত্বনা পেয়ে যেতাম। এবার গুম হয়ে গেল চৈতালি। হঠাৎ ভীষণ নিস্তব্ধতা নেমে এলো। পলাশ উদ্বিগ্ন হলো, ভাবলো গেল রে, বিবাহিত জীবন বোধহয় খান খান হয়েই গেল। রাত্রে ঘুম এলো না দুজনেরই, ছটফট করলো দুজনেই। ভোরের দিকে দুজনে ঘুমিয়ে পড়ল। তারপর সূর্যের আলো এসে চোখে পড়ায় যখন ঘুম ভাঙলো পলাশের, তখন দেখলো স্নান সেরে চৈতালি চা নিয়ে হাজির হয়েছে। আস্তে আস্তে গায়ে হাত দিয়ে ডাকছে। সে ডাকে সরলতা, দ্বিধা, লজ্জা, আর ছিল নীরব ক্ষমা প্রার্থনার ইঙ্গিত। এমনভাবে হাসলো পলাশ যে তা ছড়িয়ে পড়ল চৈতালির মনেও। ভোরের আলোয় সব স্নিগ্ধ, সব সুন্দর।